সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসটিতে আমরা মূলত HTML টেবিলের একটি কলাম থেকে একাধিক কলাম কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি শিখব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, টেবিলের কলাম বিভক্তের সাথে সাথে তো রো বিভক্ত আসে, অনেক সময় রো এবং কলামকে একত্রেও বিভক্ত করতে বলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকের টিউটোরিয়ালটিতে শুধুমাত্র আমরা কলাম বিভক্ত শিখব এবং নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা রো বিভক্ত এবং সেই সঙ্গে রো এবং কলামকে একত্রে কীভাবে বিভক্ত করতে হয় সেই বিষয়গুলোও শিখব। তো আমরা আজকে যে টেবিলটি আলোচনা করার জন্য নিয়েছি, এটি এমন একটি টেবিল যে টেবিলটি যদি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে যে কোনো টেবিলকেই তুমি কলামে বিভক্ত খুব সহজেই করতে পারবে। তো আমরা একটি টেবিল নিয়েছি এবং টেবিলের ঠিক পাশে রো নাম্বারগুলো লিখে রেখেছি 1 2 3 4 করে, এবং এটি একটি 4 রো বিশিষ্ট টেবিল। তো দেখো, যদি প্রথম রোকে খেয়াল করো, প্রথম রোয়ের প্রথম কলাম এ, খুব ভালো করে যদি খেয়াল করো, এ কলামটা যতখানি জায়গা নিয়েছে দ্বিতীয় রোয়ের সি কলামটাও কিন্তু ততটুকু জায়গায় নিয়েছে, কিন্তু তৃতীয় রোয়ের এফ এবং জি, সি এবং এ যতটুকু জায়গা নিয়েছে সেই জায়গার মতো এফ এবং জি নামে দুইটা কলাম তৈরি হয়েছে। আবার তুমি যদি প্রথম রোয়ের দ্বিতীয় কলাম বিকে দেখো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে দ্বিতীয় রোতে বি কলাম দুইটা ভাগে ভাগ হয়েছে, কিন্তু তৃতীয় রোতে যায় দেখা যাচ্ছে ই কলাম কিন্তু আই এবং জে নামে দুইটা কলামে বিভক্ত হয়েছে। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় রোয়ে যে 5টি কলাম আমরা পেয়েছি, সেই 5টি কলামের সকলের জায়গায় কিন্তু কে একা দখল করে বসে আছে। তো এই সিম্পল বিষয়টা যদি তুমি মাথার মধ্যে রেখে দিতে পারো তাহলে কলাম বিভক্ত করা কিন্তু তোমার জন্য খুব সহজ হবে। সেই ক্ষেত্রে যখনই আমরা দেখব যে কোনো রোয়ের কোনো কলাম একাধিক কলামে বিভক্ত হচ্ছে, তখন সেখানে আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কলস্প্যান। তো আমরা যদি একটু সবাই দেখি কোডটা, খেয়াল করো। তো কোড দেখার আগে আমি একটু এখানে দেখো টেবিলের ওয়াইড 200 দিয়ে রেখেছি। এর একটা বিশেষ কারণ হচ্ছে যে যাতে তুমি কলাম বিভক্তটা কিভাবে হচ্ছে ভালো করে বুঝতে পারো। সেক্ষেত্রে তুমি ওয়াইড 200 ব্যবহার না করলেও কিন্তু কোনো ক্ষতি নেই। ওকে, তো দেখো শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে টেবিল করতে গেলে পরে রো বেস কাজ করতে হয়। তো আমরা প্রথম রোটাকে যদি একটু দেখি, আমরা এখানে ডিপ করে নিলাম। তো প্রথম রোয়ের প্রথম কলাম একে দেখে খুব স্বাভাবিক মনে হবে, কেননা এ যতটুকু জায়গা নিয়েছে সি কলামও কিন্তু ততটুকু জায়গা নিয়েছে। কিন্তু তৃতীয় রোতে ভালো করে খেয়াল করো, দেখো এ এবং সি যে জায়গা নিয়েছে তার মধ্যে এফ এবং জি দুইটা কলাম হয়েছে। এই কারণে একে স্বাভাবিক মনে হলেও এ কিন্তু স্বাভাবিক না, অর্থাৎ আমাদেরকে লিখে দিতে হবে এ কলাম উল্লেখ করার সময় যে এ দুইটা কলামে বিভক্ত হবে। অর্থাৎ সবসময় মাথায় রাখবা যে কোনো কলামের উপরে এবং নিচে খুব গভীরভাবে খেয়াল করবা, দেখবা যে ইমিডিয়েট নিচের রোতে না হলেও তারপরের রো বা তারপরের রোতে সে একাধিক কলামে বিভক্ত হয়েছে কিনা। যেমন এ ইমিডিয়েট নিচের কলামে কিন্তু একাধিক কলামে বিভক্ত না হলেও তার নিচে যায় কিন্তু এফ এবং জি দুইটা কলামে বিভক্ত হয়েছে। এই কারণে আমরা এখানে লিখেছি টিএইচ কল স্প্যান ইনভার্টেড কমার মধ্যে 2, তারপর আমরা এ লিখেছি, টিএইচ ক্লোজ করেছি। এরপর তুমি যদি বিকে দেখো তাহলে তুমি দেখো দুইটি কলামে বিভক্ত হয়েছে। এই জায়গাটাতে আমরা কিন্তু একটি কমন ভুল করি এবং আমরা এখানে বিকে যখনই দেখি দুইটা কলামে বিভক্ত হয়েছে তখনই আমরা কিন্তু কল স্প্যান 2 বসিয়ে দিই। বাট ভালো করে খেয়াল করো, দ্বিতীয় রোতে বি দুইটি কলামে বিভক্ত হলেও তৃতীয় রোতে যায় দেখা যাচ্ছে এইচ আই জে যে জায়গা নিয়েছে বি একাই কিন্তু সেই জায়গাটা দখল করে আছে। এই কারণে আমরা এখানে লিখব টিএইচ কল স্প্যান 3 এবং তারপর আমরা বি লিখব। অনেকে একটা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে টিএইচ টিডি কিভাবে বুঝলেন? তো অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা প্রথম ক্লাসেই বলেছি, টিডি টিএইচটা খুব বেশি ভ্যারি করে না, তুমি একটা দিলেই হয়। টিএইচ দিলে মূলত টেবিলের এলিমেন্ট একটু ডিপ দেখাবে। তবে আমরা এখানে একটা কমন থিওরি অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে যখনই আমরা দেখব যে কোনো কলাম একাধিক কলামে বা একাধিক রোতে বিভক্ত হয়েছে সেখানে আমরা টিএইচ ব্যবহার করব। যেমন বি একাধিক কলামে বিভক্ত হয়েছিল তাই আমরা টিএইচ ব্যবহার করেছি, এ একাধিক কলামে বিভক্ত হয়েছিল তাই আমরা টিএইচ ব্যবহার করেছি। ওকে, এরপর প্রথম রোয়ে যেহেতু আর কোনো কলাম নাই তাই প্রথম রোটাকে আমরা ক্লোজ করলাম। এখন শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় রোটা দেখব। তো দেখো আমি দ্বিতীয় রোটাকে একটু মার্ক করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রোয়ে সি যে জায়গাটা নিয়েছে তার মধ্যে এফ এবং জি দুইটা কলাম হয়েছে, সুতরাং আমরা তো অবশ্যই লিখব টিএইচ কল স্প্যান 2 দিয়ে সি লিখব। অনেকে আবার এইখানেও একটা ভুল করো, অনেকে বলো যে স্যার আমি এতে তো কল স্প্যান 2 দিয়েছি, তাহলে সিতে কেন কল স্প্যান 2 দিব? ব্যাখ্যাটা খুব সহজ, এখানে আমাদের প্রত্যেকটা কলামকে সমান গুরুত্ব দেওয়া লাগবে। ব্যাপারটা অনেকটা এরকম,
এর ক্ষেত্রে কলস্প্যান 2 দিয়েছো, সেই ক্ষেত্রে সি এর ক্ষেত্রে কলস্প্যান 2 যদি তুমি না দাও তাহলে সি মাইন্ড করবে এবং সি কিন্তু দাওয়াতে অ্যাটেন্ড করতে নাও পারে। অনেকটা এরকম যে সবাইকেই দাওয়াত করতে হবে, এই কারণে আমরা কিন্তু সি এর আগে কলস্প্যান 2 দিয়েছি। বাট তুমি যদি ডিকে ভালো করে খেয়াল করো, অর্থাৎ দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলাম ডি, দেখো ডি যে জায়গা নিয়েছে এইচও সেই জায়গা নিয়েছে এবং ডি কিন্তু কারোর অতিরিক্ত জায়গা দখল করে নাই। এখানে আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে কেউ কোনো কলাম একাধিক কলামে জায়গা দখল করেছে কিনা। সেক্ষেত্রে দেখো ডি কিন্তু কারো জায়গা দখল করে নাই, বিকজ ডি যতটুকু জায়গার মধ্যে আছে এইচও ততটুকু জায়গার মধ্যে আছে, তার নিচে কে বা উপরের বি এরা কিন্তু মূলত ডি এর জায়গা তো দখল করেছে, তার পাশাপাশি অন্যদের জায়গাও দখল করেছে। সুতরাং যে জায়গা দখল করে নাই তাকে নিয়ে আমার কোনো হেডেক নাই, এই কারণে আমি লিখব টিডি ডি টিডি ক্লোজ। এবং সেই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে কোনো কলাম বিভক্ত হয়নি ডি এর ক্ষেত্রে, তাই আমরা এখানে টিএইচ ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই। ফাইনালি যখন আমি দ্বিতীয় রোয়ে তৃতীয় কলামে যাচ্ছি ই, আমরা দেখতে পাচ্ছি ই কিন্তু আই এবং জে নামে দুইটা কলামে বিভক্ত হয়েছে। এই কারণে টিএইচ কলস্প্যান 2 লিখে আমরা এখানে ই কে লিখে দেব এবং ফাইনালি টিএইচ ক্লোজ করব। এবং যেহেতু দ্বিতীয় রোয়ে আর কেউ বাকি নেই, সো আমরা দ্বিতীয় রোটাকেও ক্লোজ করব। এরপর তুমি যদি তৃতীয় রোতে যাও, তো আমরা যখন তৃতীয় রোকে নিয়ে কাজ করতে যাব তখন আমরা দেখতে পাচ্ছি তৃতীয় রোয়ের মধ্যে মোট কলাম আছে 5টা, এফ জি এইচ আই জে। বাট এই কলামগুলো খুবই ফ্রেশ কলাম, কেননা এফকে খেয়াল করো, জিকে খেয়াল করো, এইচকে খেয়াল করো, আইকে খেয়াল করো, এরা কিন্তু অতিরিক্ত কোনো কলামের বা একাধিক কলামের জায়গা কিন্তু এরা দখল করে নাই, বরঞ্চ এরা আরও নিজেদের জায়গা অন্যান্য কলামের জন্য ছেড়ে দিয়েছে। ব্যাপারটা এভাবেও বলা যায়। এই কারণে আমরা এখানে যেহেতু 5টা কলাম আছে, তাই টিডি দিয়ে এফ লিখলাম, টিডি ক্লোজ করলাম, টিডি দিয়ে জি লিখলাম, টিডি ক্লোজ করলাম, টিডি দিয়ে এইচ লিখলাম, টিডি ক্লোজ করলাম, টিডি দিয়ে আই লিখলাম, টিডি ক্লোজ করলাম, টিডি দিয়ে জে লিখলাম এবং টিডি ক্লোজ করলাম। ফাইনালি আমরা রোটাকেও ক্লোজ করে দিলাম। কিন্তু যখন তুমি চতুর্থ রোতে যাচ্ছ তখন দেখতে পাচ্ছ এই যে কে, চতুর্থ রোয়ে কিন্তু একটাই কলাম আছে কে, কিন্তু এই একটা কলাম কে কি করছে, মূলত থার্ড রোয়ের 5টা কলামের জায়গা একাই দখল করছে। এবং সেই ক্ষেত্রে অনেকে আবার এই কথাও আমাকে বলতে পারো যে স্যার কে কে যদি আমি দ্বিতীয় রোয়ের সাপেক্ষে দেখি তাহলে তো 3টা কলামের জায়গা দখল করছে, কে কে যদি আমি প্রথম রোয়ের সাপেক্ষে দেখি তাহলে তো 2টা কলামের জায়গা দখল করছে। কিন্তু সবসময় ম্যাক্সিমামটা হিসাব করে আমাদের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে কেটাকে আমরা দেখতে পাচ্ছি 5টা কলামের জায়গা দখল করেছে। এই কারণে আমরা যখন চতুর্থ রোতে যাব, যেটা আমি এখন মার্ক করলাম, সেখানে আমরা কে কে যখন লিখব, কে যেহেতু 5 জনের জায়গা দখল করেছে তাই আমরা লিখলাম টিএইচ কলস্প্যান 5 এবং তারপর আমরা কে লিখলাম, তারপর আমরা আবার টিএইচকে ক্লোজ করলাম। তো তাহলে পরেই কিন্তু আমাদের চতুর্থ রোয়ের কাজ করা হয়ে গেল। এবং যেহেতু এই টেবিলে আর কোনো রো বা কলাম অবশিষ্ট নেই, সুতরাং এই কোডটিকে আমরা যদি এখন রান করি তাহলে আমরা নিম্নোক্ত কোডটি দেখতে পারবো। চলো একটু আউটপুটটা দেখে আসি। তো শিক্ষার্থীরা দেখো আউটপুটটি দেখা যাচ্ছে এবং আমরা এখানে যে টেবিলটি তৈরি করেছিলাম অনুরূপ ঠিক একই রকম একটি টেবিল কিন্তু এখানে পেয়েছি। তাহলে তুমি যদি শুধুমাত্র কলাম বিভক্ত করার ক্ষেত্রে এই একটি টেবিলকে এক্সাম্পল হিসেবে খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে আমি আশা করছি যে টেবিল নিয়ে তোমার কোনো অসুবিধা থাকবে না। তারপরেও যদি তোমার কোনো কলাম বিভক্ত করা নিয়ে প্রশ্ন থাকে বা কোনো স্পেশাল টেবিল নিয়ে কোনো প্রবলেম থাকে, তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। তো পরবর্তী ক্লাসে আমরা টেবিলকে কিভাবে রোতে বিভক্ত করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।